করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম মাস্টার্স প্রিলিমিনারি, কোর্স কোড 411907। কোর্সের নাম বাংলাদেশের লোক প্রশাসন। লেকচার নম্বর 6। লেকচারের শিরোনাম বিপিএসসি, প্রশাসনিক কাঠামো এবং আমলাতন্ত্র। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিপিএসসির ইতিহাস, গঠন, ক্ষমতা এবং কার্যাবলী বর্ণনা করতে পারবে। বাংলাদেশের এবং সচিবালয়ের প্রশাসনিক কাঠামো বর্ণনা করতে পারবে। আমলাতন্ত্রের সংজ্ঞা বর্ণনা করতে পারবে। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। আমলাতন্ত্রের গুরুত্ব এবং ত্রুটিসমূহ বর্ণনা করতে পারবে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি হলো এদেশের প্রজাতন্ত্রের কর্মী নিয়োগের ক্ষেত্রে গুরুদায়িত্ব পালনকারী সাংবিধানিক সংস্থা, যাকে আমরা বাংলাদেশ সরকারের কর্ম কমিশন হিসেবেও জানি। 1919 সালের ভারত শাসন আইনে তৎকালীন ব্রিটিশ সরকার এ ধরনের একটি প্রতিষ্ঠার প্রস্তাব রাখে, কিন্তু তা প্রতিষ্ঠায় কিছুটা সময় লাগে। 1924 সালে গঠিত লি কমিশন এই বিষয়ে সুস্পষ্ট মতামত প্রকাশ করে, যার প্রেক্ষিতে 1926 সালে গঠিত হয় কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন। পরবর্তীতে কিছুটা সংশোধিত আকারে পাকিস্তান শাসনামলেও এই প্রতিষ্ঠান তার দায়িত্ব পালন করে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে 1972 সালের 9 মে রাষ্ট্রপতির আদেশক্রমে পাকিস্তানের প্রাক্তন কেন্দ্রীয় সরকারের কর্ম কমিশন ও পূর্ব পাকিস্তান সরকারের কর্ম কমিশন বিলুপ্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সরকারি কর্ম প্রথম কমিশন এবং বাংলাদেশ সরকারি কর্ম দ্বিতীয় কমিশন। প্রথম কমিশন সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের সংগ্রহ, বাছাই, অন্যান্য কাজের দায়িত্বে নিয়োজিত থাকে এবং দ্বিতীয় কমিশন নন গেজেটেড কর্মকর্তাদের নিয়োগের জন্য যাবতীয় দায়িত্ব পালন করে। 1977 সালের 28 নভেম্বর রাষ্ট্রপতির 57 নং আদেশ বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে একটি সাংবিধানিক সংস্থা গঠিত হয় এবং পূর্বের দুটি কর্ম কমিশনের পরিবর্তে এটি অদ্যাবধি দায়িত্ব পালন করে যাচ্ছে। গঠন। বাংলাদেশ সংবিধানের 137 নং অনুচ্ছেদে বলা হয়েছে, একজন সভাপতিকে এ আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে। রাষ্ট্রপতির 57 নং আদেশ বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য সংখ্যা সভাপতি সহ 6 জন বা অনূর্ধ্ব 15 জন নির্ধারিত করা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি নিযুক্ত হইবেন বলে সংবিধানের 138-এর 1 অনুচ্ছেদে উল্লেখ করা হয়। সংবিধানে আরও উল্লেখ করা হয়, সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইন সাপেক্ষে কোনো সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতির আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করিবেন সেইরূপ হইবে। বাংলাদেশ সংবিধানের 139-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি ও সদস্যগণ তাদের দায়িত্ব গ্রহণের তারিখ হইতে 5 বছর বা তাদের বয়স
65 বছর পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। সুপ্রিম কোর্টের কোনো বিচারক যে পদ্ধতি ও কারণে অপসারিত হইবেন, সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যগণ সেই পদে বহাল থাকবেন বা অপসারিত হইবেন। তারা চাইলে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্র যোগে পদত্যাগ করতে পারবেন। এই পদে নিযুক্তগণ প্রজাতন্ত্রের কর্মে পুনরায় নিযুক্ত হওয়ার যোগ্য থাকিবেন না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের শাখাসমূহ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 8টি শাখা রয়েছে। এগুলো হলো সংস্থাপন শাখা, হিসাব শাখা, পরীক্ষা শাখা, নিয়োগ শাখা, নির্বাচন শাখা, গবেষণা ও পরিসংখ্যান শাখা, মনস্তত্ত্ব শাখা এবং গোপনীয় শাখা। প্রত্যেকটি শাখার দায়িত্বে নিয়োজিত থাকেন একজন করে দায়িত্বশীল কর্মকর্তা বা অফিসার। ঢাকায় পাবলিক সার্ভিস কমিশনের প্রধান কার্যালয় ছাড়াও 5টি বিভাগীয় শহরে আরও 5টি অফিস রয়েছে। এগুলো হলো খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট আঞ্চলিক অফিস। বাংলাদেশ সংবিধানের 140 নং অনুচ্ছেদ অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশনের উপর অর্পিত কর্তব্য ও দায়িত্বসমূহ হল প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ দানের জন্য উপযুক্ত ব্যক্তিদিগকে মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হইলে কিংবা এই কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হইলে সেই সম্বন্ধে রাষ্ট্রপতিকে উপদেশ দান এবং আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন। সংবিধানের 140-2 নং অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন এবং কোনো কমিশনের সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কোনো প্রবিধানের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি নিম্নলিখিত ক্ষেত্রসমূহে কমিশনের সাথে পরামর্শ করবেন: প্রজাতন্ত্রের কর্মের জন্য যোগ্যতা ও তাহাতে নিয়োগের পদ্ধতি সম্পর্কিত বিষয়াদি, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ দান, উক্ত কর্মের এক শাখা হইতে অন্য শাখায় পদোন্নতি দান ও বদলীকরণ এবং অনুরূপ নিয়োগ দান, পদোন্নতি দান বা বদলীকরণের জন্য প্রার্থীর উপযোগিতা নির্ণয় সম্পর্কে অনুসরণীয় নীতিসমূহ, অবসর ভাতার অধিকার সহ প্রজাতন্ত্রের কর্মের শর্তাবলীকে প্রভাবিত করে এইরূপ বিষয়াদি এবং প্রজাতন্ত্রের কর্মের শৃঙ্খলামূলক বিষয়াদি। পরীক্ষা গ্রহণ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের 140-1 অনুচ্ছেদ ও বাংলাদেশ সিভিল সার্ভিস রুলস 1981 অনুযায়ী এদেশের প্রজাতন্ত্রে কর্মে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে। এই কাজ সম্পাদনে বিপিএসসি এর সাংবিধানিক দায়িত্ব রয়েছে। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে সরাসরি নিয়োগদানের জন্য প্রার্থী বাছাই ও নির্বাচন করা বিএসসি এর নৈতিক কর্তব্য। উক্ত কাজ নিম্নলিখিত প্রক্রিয়া ও পদ্ধতির আলোকে সম্পাদন করা হয়, যথা: প্রাথমিক বাছাই পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকার, ডাক্তারি পরীক্ষা এবং পুলিশি তদন্ত। এই সকল প্রক্রিয়া সম্পাদনের পর পিএসসি সরকারকে উক্ত বাছাইকৃত প্রার্থী নিয়োগের জন্য সুপারিশ করে থাকে। পদোন্নতি, বদলি এবং প্রেষণ। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন 1981 সালের সিভিল সার্ভিস নিয়োগ বিধি অনুযায়ী সরাসরি নিয়োগ ছাড়াও আরও যে সকল কার্যাবলী সম্পাদন করে সেগুলো হলো: পদোন্নতির মাধ্যমে
তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদে এবং দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদ থেকে প্রথম শ্রেণীর পদে নিয়োগদানের সুপারিশ করে থাকে এবং এই সংক্রান্ত সুপারিশমালা লিখিতভাবে সরকারের নিকট প্রেরণ করেন। বদলি এবং প্রেষণে নিয়োগদানের ক্ষেত্রে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সংস্থাপন মন্ত্রণালয় বা বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে থাকে। তবে পরবর্তীতে বদলি ও প্রেষণে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি অনুযায়ী সম্পন্ন করে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রার্থীদের বিভাগীয় ও সিনিয়র স্কুল সংক্রান্ত পরীক্ষাসমূহ পদোন্নতির লক্ষ্যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করে থাকে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এদেশের প্রজাতন্ত্রের পদে নিয়োগের ক্ষেত্রে প্রচলিত বিধানাবলী বিভিন্ন সময় সংস্কার করে থাকে। সাম্প্রতিক সময়ে যে সকল পরিবর্তন হয়েছে সেগুলো হলো মৌখিক পরীক্ষার নম্বর পুনর্বণ্টন, প্রাথমিক বাছাই পরীক্ষার ভুল উত্তরের জন্য নম্বর কাটার বিধান, আবেদনপত্র যাচাইয়ের ক্ষেত্রে যথাসম্ভব শিথিলতা আনয়ন, কোটার প্রার্থীদের ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন, সকল সংখ্যক প্রার্থী নিয়োগের প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার বাধ্যবাধকতা বহালকরণ, প্রশ্নপত্র ফাঁস রোধে বিভিন্ন ধরনের কঠোর নিয়ম কানুন প্রবর্তন এবং গেজেটেড পদের জন্য বাছাইকৃত যোগ্য প্রার্থীদের মধ্য থেকে যারা নিয়োগের সুযোগ পাননি তাদেরকে নন গেজেটেড পদে নিয়োগের সুপারিশ। শৃঙ্খলা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো কর্মচারী ক্ষতিগ্রস্ত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিষয়ে তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে। এক্ষেত্রে 1985 সালের সরকারি চাকরি এবং শৃঙ্খলা আপিল রুলসকে অনুসরণ করা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের 140(2) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হইলে কিংবা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হইলে সেই সম্পর্কে রাষ্ট্রপতিকে উপদেশ দান এবং আইনের দ্বারা অন্যান্য দায়িত্ব পালন করেন। এছাড়া 1985 সালের সরকারি চাকরি এবং শৃঙ্খলা আপিল রুলস এর উপর ভিত্তি করে কোনো পরামর্শ প্রার্থীকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। আলোচনা করছি বাংলাদেশের প্রশাসনিক কাঠামো প্রসঙ্গে। বাংলাদেশের প্রশাসনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমত কেন্দ্রীয় প্রশাসন এবং দ্বিতীয়ত মাঠ প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়, যেখানে মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে
বাস্তবায়ন করেন। পরবর্তীতে মন্ত্রণালয়ের আদেশসমূহ মাঠ প্রশাসনে বাস্তবায়নের জন্য প্রেরণ করা হয়। মাঠ প্রশাসনের শীর্ষ প্রতিষ্ঠান হল বিভাগীয় প্রশাসন, যার প্রধান বিভাগীয় কমিশনার। বিভাগীয় প্রশাসনের অধীনে রয়েছে জেলা প্রশাসন সমূহ। জেলা প্রশাসনের প্রধান দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের অধীন মাঠ প্রশাসনের দায়িত্ব পালন করেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার বা ইউনোগণ সরকারের যাবতীয় নির্দেশনা বাস্তবায়নের জন্য দায়িত্ব পালন করেন। আলোচনা করছি বাংলাদেশ সচিবালয় ও মন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামো প্রসঙ্গে। বাংলাদেশের মন্ত্রণালয় সমূহকে সম্মিলিতভাবে বা সামষ্টিকভাবে সচিবালয় নামে অভিহিত করা হয়। প্রতিটি মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান থাকেন সংশ্লিষ্ট মন্ত্রী এবং মন্ত্রীর অধীন কাজ করেন এক বা একাধিক সচিব বা সিনিয়র সচিব। মন্ত্রীগণ নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আর সচিবগণ প্রশাসনিক প্রধান ও মুখ্য হিসাব নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সচিব বা সিনিয়র সচিবের অধীনে থাকেন অতিরিক্ত সচিব, যারা উপবিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত সচিবের অধীন কাজ করেন যুগ্ম সচিবগণ, যারা এক একটি উপবিভাগের প্রধান। যুগ্ম সচিবের অধীন কাজ করেন উপসচিবগণ, যারা একাধিক শাখার প্রধান। উপসচিবের অধীন দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী সচিবগণ, যারা একটি শাখা বা সেকশন প্রধান। সিনিয়র সহকারী সচিবের অধীন কাজ করেন সহকারী সচিবগণ, যারা এক একটি শাখা বা সেকশনের প্রধান। আমলাতন্ত্র এবং ম্যাক্স ওয়েবার। বিখ্যাত সমাজ বিজ্ঞানী জার্মান লেখক ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রকে আধুনিক কালের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত করে একটি চূড়ান্ত তত্ত্ব প্রদান করেন। তিনি আমলাতন্ত্রকে আইনগত ও যুক্তিসঙ্গত মডেল হিসেবে বিশ্লেষণ করেছেন। তার মতে এটি একটি আদর্শ কাঠামো। শিল্প বিপ্লবের প্রথম দিকে সাংগঠনিক ব্যবস্থা ছিল মূলত স্বজনপ্রীতি, অদক্ষতা, আবেগপ্রবণ এবং বিশৃঙ্খল। তাই তিনি এই তত্ত্বের মাধ্যমে সংগঠনে কঠোর নিয়ম শৃঙ্খলা, নিরপেক্ষতা এবং দক্ষ ব্যবস্থাপনার ধারণা দেন। বিভিন্ন সময়ে রাজনীতিবিদ, দার্শনিক, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী প্রমুখ ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের সমালোচনা করলেও তাদের কেউ এর বিকল্প কোনো তত্ত্ব প্রদান করতে সক্ষম হননি। তাই ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রকে আদর্শ আমলাতন্ত্র বা আইডিয়াল টাইপ অফ ব্যুরোক্রেসি বলা হয়। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান না করলেও তিনি এটিকে তিনটি প্রধান বৈশিষ্ট্যের আলোকে ব্যাখ্যা করেছেন, যথা আমলাতান্ত্রিক সংস্থা বা সংগঠনের উদ্দেশ্য অর্জনের নিমিত্তে প্রয়োজনীয় নিয়মিত কার্যক্রমকে অফিসের দৈনন্দিন কর্তব্যরূপে নির্দিষ্ট করে রচনা করা, উক্ত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদানের কর্তৃত্ব স্থায়ীভাবে বণ্টন করা এবং এভাবে বণ্টিত ক্ষমতা প্রত্যেক কর্মচারীর উপর ন্যস্ত করা। তৃতীয়ত, নিয়মিত এবং অব্যাহতভাবে এই সমস্ত দায়িত্ব পালন ও সংশ্লিষ্ট অধিকার কার্যকর করার নিমিত্তে প্রয়োজনীয় ও বিধিবিধান প্রণয়ন এবং এই কাজের জন্য যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা। ম্যাক্স ওয়েবারের মতো এই তিনটি উপাদান সরকারি ও বেসরকারি সংস্থায় আমলাতান্ত্রিক কর্তৃত্ব গড়ে তোলে।
আমলাতন্ত্রের সংজ্ঞা: একটি দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নিয়োজিত সরকারি কর্মচারীবৃন্দই আমলা হিসাবে পরিচিত। দেশের রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে আমলাতন্ত্র সহায়তা করে থাকে, যে কারণে সকল দেশের জন্য আমলাতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যাপক ফাইনারের মতে আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী, বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী শ্রেণী। ফিফনার এবং ফ্রেস্থাস এর মতে আমলাতন্ত্র হচ্ছে দায়িত্ব ও ব্যক্তির এমন এক সুবিন্যস্ত সংগঠন যা অভীষ্ট লক্ষ্য সাধনার সবচেয়ে কার্যকরী বলে প্রমাণিত হতে পারে। অধ্যাপক গার্নারের মতে যথাযথভাবে আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে এমন এক শাসন ব্যবস্থা বোঝায় যেখানে সরকার মূলত সরকারি দপ্তরের সহকারী বৃন্দ কর্তৃক পরিচালিত হয়, যেখানে এইসব দপ্তরের বিভাগীয় প্রধানদের দ্বারা সরকারি সিদ্ধান্তসমূহ স্থিরীকৃত এবং মূলনীতিসমূহ নির্ধারিত হয়। এছাড়া ফল এইচ অ্যাপলেবির মতে আমলাতন্ত্র অসংখ্য ব্যক্তিবর্গের মাধ্যমে ও জটিল শর্তে সুশৃঙ্খলভাবে পরস্পর একত্রিত হওয়াকে বোঝায়। অধ্যাপক কার্ল জে ফ্রেডরিক আমলাতন্ত্রকে 6টি বিভিন্ন শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন। সেগুলো হলো কর্ম পৃথকীকরণ, পদ লাভের যোগ্যতা, নির্ভুলতা, গতিশীলতা, পদক্রমিক সংগঠন এবং নিয়মানুবর্তিতা, বস্তুনিষ্ঠ পদ্ধতি, রীতিনীতির প্রতি আনুগত্য, লাল ফিতার দৌরাত্ম্য ও রেকর্ডপত্র সংরক্ষণ এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ। আলোচনা করছি আমলাতন্ত্রের বৈশিষ্ট্য প্রসঙ্গে। ম্যাক্স ওয়েবার প্রদত্ত আমলাতন্ত্রের বৈশিষ্ট্য এবং বাস্তব অবস্থার প্রেক্ষিতে আমলাতন্ত্রের যে সকল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা এই প্রসঙ্গে আলোচনা করছি। প্রথমেই পদ সোপান। আমলাতন্ত্র হলো পদ সোপান ভিত্তিক সংগঠন। পদ সোপান নীতিকে আমলাতন্ত্রে খুব কঠোরভাবে মেনে চলা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধস্তনের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে পদ সোপান নীতি অনুসরণ করে, তেমনি অধস্তন কর্তৃপক্ষ সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারে না যদি না তার নিকটস্থ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তিনি যোগাযোগ করেন। মেধাবীদের সংগঠন। আমলাতন্ত্র হলো মেধাবীদের সংগঠন। রাষ্ট্রীয় সংস্থার যাচাই বাছাইয়ের মাধ্যমে আমলাগণ প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভ করেন এবং বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা যথেষ্ট দক্ষ হয়ে ওঠেন এবং তাদের এই দক্ষতা রাষ্ট্রের জন্য এবং সরকারের জন্য অত্যাবশ্যকীয় হয়ে ওঠে। আমলাতন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হল আমলাগণ সরকারি রাজস্ব খাত থেকে বেতন ভাতা পেয়ে থাকেন। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের পর থেকে অবসর গ্রহণ পর্যন্ত তারা সরকারের নিয়ম অনুযায়ী প্রতি মাসে বেতন ভাতা পেয়ে থাকেন। বিভিন্ন সময়ে ঘোষণা অনুযায়ী তারা নতুন বেতন স্কেল এবং উচ্চতর স্কেল পেয়ে থাকেন। চাকরিরত অবস্থায় সময় সময় তাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হয় এবং তারা পদোন্নতি পেয়ে শীর্ষ স্তরে উন্নীত হন। স্থায়ী। আমলাতন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা স্থায়ীভাবে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হন এবং রাজনৈতিক সরকারের মেয়াদ শেষে সরকার পরিবর্তন হলেও আমলাগণ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত থাকেন। এর ফলে সরকারের ধারাবাহিকতা বজায় থাকে এবং রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ড চলমান থাকে।
আনুষ্ঠানিকতা। আমলাতন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের কাজে যথেষ্ট আনুষ্ঠানিকতা বজায় রাখা হয়। তারা যে কাজ করবেন সেই কাজের তুলনায় নিয়ম কানুনের বাড়াবাড়ি বেশি করে থাকেন। এর ফলে অনেক সময় কাজের সাফল্য অনিশ্চিত হয়ে পড়ে এবং কাজের গুরুত্ব কমে যায়। অভিজ্ঞতা। আমলাতন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের অভিজ্ঞতা থাকে প্রচুর। সরকারের স্থায়ী কর্মচারী হিসাবে দীর্ঘদিন কাজ করতে করতে প্রশাসনিক যে কোনো কাজে যথেষ্ট অভিজ্ঞ হয়ে পড়েন, যে কারণে তাদেরকে মন্ত্রীগণ খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন এবং তারা রাষ্ট্র ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। জনস্বার্থের পরিপন্থী। আমলাতন্ত্রের সদস্যগণ প্রজাতন্ত্রের সেবক হিসেবে নিয়োগ লাভ করে থাকেন, কিন্তু আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি এবং খামখেয়ালিপনার কারণে তারা জনগণের সেবকের পরিবর্তে নিজেদেরকে জনগণের প্রভু হিসাবে ভাবতে শুরু করেন এবং তাদের এই আনুষ্ঠানিকতার বাড়াবাড়ির কারণে এবং নিজেদের সম্পর্কে উঁচু মনোভাবের কারণে তারা জনসেবা বা জনস্বার্থের প্রতি ভ্রুক্ষেপ করেন না। ফলে জনস্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত হয় এবং এ কারণে আমলাতন্ত্রকে বিভিন্ন সমালোচকগণ গণতন্ত্রের শত্রু হিসেবে মন্তব্য করেছেন। আমলাতন্ত্রের ভূমিকা। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রগতিশীলতা ও কর্মপরিধি বৃদ্ধির সাথে সাথে আমলাতন্ত্রের দায়িত্ব কর্তব্য ক্রমশ বৃদ্ধি পেয়েছে। আধুনিক সরকার ব্যবস্থায় রাষ্ট্রের সফলতা বিফলতা নির্ভর করে আমলাদের সহায়তার উপর। আমলাদেরকে বহুবিধ কাজ সম্পাদন করতে হয়। আমলাতন্ত্র ব্যতীত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা অত্যন্ত কঠিন। তাই আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকার বিকল্প নেই। আমলারা যে সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে প্রথমে আসে সামাজিক পরিবর্তনে। উন্নয়নশীল দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এমনকি সামগ্রিক পরিবর্তন সাধনে আমলাতন্ত্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রসঙ্গে জোসেফ লা ফালাম্বারা তার সুপ্রসিদ্ধ ব্যুরোক্রেসি অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থে উল্লেখ করেন, ব্যুরোক্রেসি ইজ অ্যান ইম্পর্টেন্ট independent variable that greatly influences any kind of transformation in the developing countries, to be it social, economic and political. জনকল্যাণ নিশ্চিত কল্পে এবং সামাজিক পরিবর্তনে আমলাদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, বাণিজ্য ও সামাজিক নিরাপত্তা বিধানে আমলাদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। রাষ্ট্রীয় কার্যক্রমে আমলারা পরামর্শক এবং দিক নির্দেশক হিসাবেও ভূমিকা পালন করে থাকে। সরকারের নীতি নির্ধারণে আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কারণ নীতি নির্ধারণে আমলাদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও মেধাকে কাজে লাগিয়ে তারা একটি পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। নীতি নির্ধারণের কাজ রাজনৈতিক প্রশাসকের হলেও তাদেরকে বিশেষজ্ঞের উপর নির্ভর করতে হয়, কারণ সরকারের নীতি অনেকাংশে জটিল এবং প্রযুক্তিবিদ্যার সাথে সম্পর্কযুক্ত। তাই জটিল বিষয়ের জন্য বিশেষ জ্ঞান ও নিরবিচ্ছিন্ন মনোযোগের প্রয়োজন হয়, যা আইনসভার সদস্যদের থাকে না। ফলে আমলারা নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইন প্রণয়ন। আইন প্রণয়নের কাজ আইনসভার সদস্যগণই করে থাকেন, তবে আইনসভায় উপস্থাপিত খসড়া বিলের বেশিরভাগ আমলারা প্রস্তুত করে দেন। আইন প্রণয়নের ক্ষেত্রে আমলাতন্ত্র পরামর্শক ও নির্দেশকের ভূমিকা পালন করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে মোট বিলের অর্ধেকই প্রশাসনিক সংস্থা কর্তৃক কংগ্রেসে
উত্থাপিত হয়। কোনো বিষয়ে আইন প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগ খসড়া বিলে অর্থ ও আইন মন্ত্রণালয় বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে আমলারা তাদের দক্ষতা, যোগ্যতা, মেধা ও ধীশক্তির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আইন প্রণয়নের সহায়তা করে থাকে। তথ্য উপাত্ত সরবরাহের মাধ্যমে দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত প্রণয়নে আমলারাই রাজনীতিবিদদেরকে সহযোগিতা করেন। আইন বাস্তবায়ন। আইন প্রণয়নের পাশাপাশি আইন বাস্তবায়নের ক্ষেত্রেও আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এক্ষেত্রে আইন বাস্তবায়ন করতে গিয়ে অনেক সময় স্ববিবেচনামূলক ক্ষমতা আমলারা প্রয়োগ করে থাকে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আমলাদের কাছে নিয়মকানুন প্রস্তুতের জন্য আইনসভা ক্ষমতা হস্তান্তর করার ক্ষেত্রে আমলাদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়। সংস্কারের বাহক। একটি প্রগতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাদেরকে সংস্কারের বাহক হিসাবে ভূমিকা পালন করতে হয়। রাজনৈতিক সরকারের পরিবর্তন হয়ে থাকে, কিন্তু আমলারা স্থায়ীভাবে পদে আসীন থেকে দেশে প্রয়োজনীয় সংস্কার প্রণয়ন করে থাকে। জরাজীর্ণ অফিস পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী, কর্মপদ্ধতি, সাংগঠনিক কাঠামো আধুনিকীকরণের জন্য তারাই উদ্যোগ গ্রহণ করেন। নানা রকম সংস্কার কমিটি বা স্থায়ী সংস্কার কমিটির মাধ্যমে প্রশাসন যন্ত্রকে সময়োপযোগী করার ক্ষেত্রে আমলাদের ভূমিকা অগ্রগণ্য। প্রশাসনিক কাঠামোকে গতিশীল ও যুগোপযোগী করে তোলার জন্য আমলারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। মন্ত্রীদের পরামর্শ দান। মন্ত্রীগণ মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান এবং রাজনৈতিকভাবে নিযুক্ত হন, কিন্তু অনেক মন্ত্রীরই প্রশাসনিক পূর্ব অভিজ্ঞতা থাকে না। সেক্ষেত্রে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় এবং প্রযুক্তিগত দিক থেকে বিভিন্ন কলাকৌশলগত বিষয়ে আমলাদের উপর নির্ভর করতে হয়। আমলাগণ তাদের চাকরিকালের স্থায়িত্ব ও অভিজ্ঞতার কারণে যে সকল জ্ঞান অর্জন করেন, সেই সকল জ্ঞান দিয়ে মন্ত্রণালয়ের কাজকে চালিয়ে নিয়ে যান এবং মন্ত্রীগণ চাইলে যে কোনো পরামর্শ আমলাগণ দিয়ে থাকেন। মন্ত্রীদের দপ্তর বদল হলে একটি মন্ত্রণালয় সম্পর্কে আমলাগণ একেবারেই অজ্ঞাত থাকেন। সেক্ষেত্রে আমলারাই তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে কাজ চালিয়ে যেতে সহযোগিতা করেন। ধারাবাহিকতা রক্ষা। মন্ত্রীগণ বিভিন্ন সময় পরিবর্তন হন, এমনকি সরকারেরও পরিবর্তন হয়, কিন্তু রাষ্ট্রের কার্যক্রম চলমান। এই চলমান কাজের ধারাবাহিকতা রক্ষা করেন আমলারা। প্রচলিত কাজ এবং চলমান কাজকে পরবর্তী সরকারের নিকট উপস্থাপন করা এবং অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা করে থাকেন আমলারা। আমলারা ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে সরকারের সাফল্যকে এগিয়ে নিয়ে যান। আলোচনা করছি আমলাতন্ত্রের ত্রুটি প্রসঙ্গে। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের অধিকাংশই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে, আর গণতান্ত্রিক এই সকল রাষ্ট্র মূলত আমলা নির্ভর। আমলাতন্ত্রই গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ পরিচালনার ক্ষেত্রে পর্দার আড়ালে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তথাপি আমলাতন্ত্রের নানাবিধ সমালোচনা প্রচারিত হয়েছে। বিশেষ করে অধ্যাপক রবসন তার সিভিল সার্ভিস ইন ব্রিটেন অ্যান্ড ফ্রান্স গ্রন্থে, অধ্যাপক রামজে মুর তার
হাউ ব্রিটেন ইজ গভর্ন গ্রন্থে এবং লর্ড হিউয়ার্ট তার দি নিউ ডেসপোটিজম গ্রন্থে আমলাতন্ত্রের কঠোর সমালোচনা করছেন। তথাপি আমলাতন্ত্র যতটা আলো দেখিয়েছে এর বিকল্প কোনো তত্ত্ব প্রকাশ করতে পারেনি কেউ। যাই হোক, আমলাতন্ত্রের নানাবিধ সমালোচনা রয়েছে। এর মধ্যে একটি বিশেষ সমালোচনা হলো একে যান্ত্রিক মতবাদ হিসেবে সমালোচনা করা হয়েছে। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রকে একটি যান্ত্রিক মডেলের সাথে তুলনা করা হয় এবং কোনো মানবিক সংস্থাই যন্ত্রের নির্ভুলতা নিয়ে কাজ করতে পারে না। নিরাপত্তা ও ক্ষমতার প্রয়োজনে ব্যক্তি কোনো না কোনো উপায়ে নিয়ম নীতি ও কর্মসূচিকে নমনীয় করতে প্রয়াসিত হয়। ম্যাক্স ওয়েবার মানুষের মানবিক দিকটাকে উপেক্ষা করে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে বেশি প্রাধান্য দিয়েছেন, যেখানে মানবিক সম্পর্ক ও মনস্তাত্ত্বিক বিষয়টিকে হেয় করা হয়েছে। দায়িত্বহীনতা। আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি অন্যতম প্রধান ত্রুটি হচ্ছে দায়িত্বহীনতা। আমলারা রাষ্ট্রের স্থায়ী কর্মচারী হওয়া সত্ত্বেও নিজেদের কাজের জন্য সরাসরি জনগণের কাছে দায়ী থাকে না, বরং তাদের জন্য জনগণের কাছে দায়ী থাকেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ। আমলাদের সবকিছু সুনাম দুর্নাম মন্ত্রীর উপর বর্তায়। তাদের বিরুদ্ধে জনগণ কোনো অভিযোগ করতে পারে না, যার ফলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বেচ্ছাচারী হয়ে ওঠে। তাই বলা হয়ে থাকে উন্নয়নশীল দেশের আমলারা জনগণের সেবকের পরিবর্তে প্রভুর মতো ব্যবহার করে থাকে। আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি। আমলাতান্ত্রিক সংগঠনের একটি অন্যতম ত্রুটি হচ্ছে আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি। যে কোনো ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে তা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করতে হয়, অথচ এর ফলে জনগণের সেবা ও কাজের প্রতি তেমন গুরুত্ব দেওয়া হয় না। সকলেই কর্মপদ্ধতির উপর গুরুত্ব দেয়। এই কর্মপদ্ধতি অনুসরণ করতে গেলে সংগঠনের স্বাভাবিক কাজকে দ্রুত গতিতে সম্পন্ন করার পরিবর্তে বাধার সৃষ্টি হয়। আলাদা অস্তিত্ব। আমলাগণ নিজেদেরকে অনেক সময় সমাজের আলাদা শ্রেণী হিসাবে দাবি করেন। তারা নিজেদেরকে বেশি জাহির করতে পছন্দ করেন, নিজেদের কাজ এবং পদের বিষয়ে বেশি শক্তিশালী বলে ধারণা পোষণ করেন এবং মনে করেন যে সরকার তাদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে স্বীয় কাজে নিয়োগ দিয়েছেন। ফলে অন্যান্যদের থেকে তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলেন। আমলাতন্ত্রের বিরুদ্ধে একটি বড় অভিযোগ হচ্ছে ক্ষমতা লিপ্সা। আমলাগণ ক্ষমতা, পদমর্যাদা এবং কর্তৃত্ব বজায় রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালান। তারা ক্ষমতার হস্তান্তর নীতিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। রাজনীতিবিদদের সাথে আঁতাত করে ক্ষমতার অপব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া যায়। আবার মাঝে মাঝে রাজনীতিবিদদের ক্ষমতার উপরও তারা হস্তক্ষেপ করতে চায় এবং ক্ষমতার অপব্যবহার করে। তাই বর্তমানে আমলাতন্ত্র জনগণের কাছে ভীতিকর বস্তুতে পরিণত হয়েছে। স্বেচ্ছাচারিতা। আমলাতন্ত্রের বিরুদ্ধে শোষণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া যায়। মানুষের কল্যাণ সাধনে আমলাতন্ত্র যতটুকু না কৃতকার্য হয়েছে তার চেয়ে মানুষের মৌলিক অধিকার হরণের ক্ষেত্রে অধিক সফল হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। তাই আমলাতন্ত্র আজ নয়া লেভিয়াথন বা নতুন স্বেচ্ছাচারিতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বর্তমান যুগে আমলাতন্ত্র সরকারের আইনগত এবং বিচার বিভাগীয় ক্ষমতা অধিক হারে খর্ব করে দিয়েছে এবং আমলাতন্ত্র এখন মানুষের কাছে ভীতিপ্রদ স্বাধীনতা হরণকারী হিসেবে পরিচিত। নীতি নির্ধারণে হস্তক্ষেপ। আমলাগণ নির্বাহী ও আইন বিভাগের কাছ থেকে অনেক বেশি নীতি নির্ধারণী ক্ষমতা ভোগ করে থাকেন। পূর্বে রাজনীতি ও প্রশাসন ভিন্ন ছিল, তখন আমলারা নীতি নির্ধারণে তেমন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারত না। কিন্তু বর্তমান সময়ে সরকারের কার্যাবলী বহুগুণ বৃদ্ধি পাওয়ায় রাজনীতি ও প্রশাসন অনেকটা কাছাকাছি এসে পড়েছে, আর এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করছে আমলারা।
তারা তাদের উপর অর্পিত দায়িত্বের সুযোগ নিয়ে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর নীতি নির্ধারণের জন্য তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে না, দায়বদ্ধ থাকেন মন্ত্রীগণ। জনস্বার্থ বিরোধী আমলাগণ তাদের কাজের মধ্য দিয়ে নিজেদেরকে জনস্বার্থ বিরোধী বলে প্রমাণ করেছে। বিশেষ করে আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি এবং নিয়মের অজুহাতে তারা জনস্বার্থ বিঘ্ন সৃষ্টি করে তারা নিয়ম নীতিকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। এই সময় অনেক জনস্বার্থ বিঘ্নিত হয়। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ যাবৎ তোমরা শুনছিলে বিপিএসসি এর ইতিহাস, গঠন, ক্ষমতা এবং কার্যাবলী। তোমরা আরও শুনতে পেয়েছ বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, বাংলাদেশের সচিবালয়ের প্রশাসনিক কাঠামো, আমলাতন্ত্রের সংজ্ঞা, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, আমলাতন্ত্রের গুরুত্ব এবং ত্রুটিসমূহ। ধৈর্য ধরে আলোচনা শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সময়ের সংক্ষিপ্ততার কারণে আলোচনা সংক্ষিপ্ত করতে হয়েছে, তথাপি চেষ্টা করেছি তোমাদের সবকিছু বোধগম্য করে তোলার জন্য। আজকের আলোচনায় আমি সাহায্য নিয়েছি ডক্টর মোহাম্মদ শামসুর রহমান রচিত লোক প্রশাসন তত্ত্ব ও বাংলাদেশ প্রশাসন গ্রন্থ থেকে। আমি আরও সাহায্য নিয়েছি ডক্টর মোহাম্মদ আব্দুল ওদুদ ভূঁইয়া রচিত লোক প্রশাসনের রূপরেখা গ্রন্থ থেকে। আমি আরও সাহায্য নিয়েছি মোহাম্মদ রশিদুল ইসলাম শেখ ও মোহাম্মদ মাহবুর রহমান রচিত লোক প্রশাসন পরিচিতি বই থেকে। সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তোমাদের মঙ্গল কামনায় শেষ করছি আজকের ক্লাস।